আচ্ছা, তো সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়তা সমতুল্য পদ্ধতি। তো এটা নিয়ে আমি একটু সামান্য কথা বলি। যেমন এখানে রিকোয়ারমেন্ট একটাই থাকে। আপনাকে বলবে কি যে ২ টা প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টটা গ্রহণ করা উচিত। সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ অনুযায়ী অঙ্কটা করতে হবে। বলেই দিবে প্রশ্নে। তো যদি বলে দেয় বা না বললেও চেনার উপায় আছে। সার্টেনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর যখন প্রশ্নে দেয়া থাকবে তখন আমরা বুঝে যাব যে এটা সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের অঙ্ক। তো যাই হোক, আপাতত বোঝার সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রশ্নের মধ্যে বলেই দিবে সার্টেনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে অঙ্কটা করতে হবে। ২ টা প্রজেক্টের মধ্যে কোন প্রজেক্টটা ভালো অথবা কোন প্রজেক্টটা গ্রহণ করা উচিত, এরকম একটা কোশ্চেন আপনাকে করবে। তো তখন আমাদের রিকোয়ারমেন্ট আছে একটাই, ২ টা প্রজেক্টের এনপিভি বের করতে হবে। কি বললাম? ২ টা প্রজেক্টের এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। যার নিট প্রেজেন্ট ভ্যালু সবচেয়ে বড় আসবে আমরা সেই প্রজেক্টটাকেই সিলেক্ট করব বা সেই প্রজেক্টটাকে আমরা বেস্ট বলবো। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমাদের মন্তব্যটা করতে হবে। এখন এনপিভি বের করার জন্য আমাদের একটা চার্ট মুখস্থ রাখতে হবে। এই যে স্ক্রিনে সবাই চার্টটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, যার বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়তা সমতুল্য পদ্ধতি। তো নিশ্চয়তা সমতুল্য পদ্ধতিতে যদি আমরা নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই, একটাই রিকোয়ারমেন্ট, আগেও বলেছি এখনো বলছি, একটাই রিকোয়ারমেন্ট নিট প্রেজেন্ট ভ্যালু। যদি আমরা নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই তাহলে প্রতিটা অঙ্কে এই ৬ কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে হবে। তো আমাদের এই টেবিলটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে ইয়ার, এটা হচ্ছে আমাদের ১ নাম্বার কলাম, এটা আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। তারপর সিএফএটি এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এটাও আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এটা হচ্ছে ২ নাম্বার কলাম। তারপর সার্টিনটি ইকুইভ্যালেন্ট, সিই দিয়ে কি বোঝায়? সার্টিনটি ইকুইভ্যালেন্ট। এই সার্টিনটি ইকুইভ্যালেন্টের মানও আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তো এই ৩টা কলাম অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। হ্যাঁ, ইয়ার দেওয়া থাকবে, সিএফইটি দেওয়া থাকবে, সার্টিনটি ইকুইভ্যালেন্ট দেওয়া থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে সিএফইটির সাথে সার্টিনটি ইকুইভ্যালেন্ট গুণ করতে হবে। গুণ করলে আমরা অ্যাডজাস্টেড সিএফইটি পাবো, বা এটাকে আমরা সার্টিন ক্যাশ ফ্লো বলে থাকি। তো সার্টেন ক্যাশ ফ্লো বা অ্যাডজাস্টেড সিএফইটি পাবো, এটা হচ্ছে আমাদের ৪ নাম্বার কলাম। হ্যাঁ, ৪ নাম্বার কলামটা কিভাবে আসবে? ২ এর সাথে ৩ গুণ করতে হবে, অর্থাৎ সিএফইটির সাথে সার্টেনটি ইকুইভ্যালেন্ট গুণ করলে আমাদের অ্যাডজাস্টেড সিএফইটি আসবে। মূলত এই অ্যাডজাস্টেড সিএফইটির মাধ্যমে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হয়। এই আগের দুইটার কিন্তু কোনো কাজ নাই। যখনই গুণটা করে ফেলবা তখনই কিন্তু অ্যাডজাস্টেড সিএফইটি বের হয়ে যাবে, আর যখনই অ্যাডজাস্টেড সিএফইটি বের হয়ে যাবে আগের ২ টা কলামের কিন্তু কোনো কাজ নাই। আমরা অ্যাডজাস্টেড সিএফইটি দিয়েই কাজটা করব। মানে মেইনলি হচ্ছে সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের অঙ্কে আমাদের সিএফইটি এবং সার্টিনটি ইকুইভ্যালেন্ট এই ২ টা তথ্য প্রশ্নে দেওয়া থাকে। এখন এই ২ টা তথ্য দিয়ে আসলে কি বোঝায়? যেমন কোনো একটা প্রজেক্টে আমি ৫,০০,০০০ টাকা বিনিয়োগ করলাম। এখন ১ম বছর শেষে ওই প্রজেক্ট থেকে আয় হবে ১,০০,০০০ টাকা। তাহলে এই যে ১,০০,০০০ টাকা আয় হবে এটাকে বলা হয় সিএফইটি। এখন এর মধ্যে নিশ্চিত কতটুক? প্রশ্নে বলে দিল যে 0.90 হচ্ছে নিশ্চিত, মানে সার্টিনটি ইকুইভ্যালেন্ট। নিশ্চয়তা সমতুল্যের মান দেওয়া আছে 0.90। তখন আমি এই ১,০০,০০০ টাকার সাথে 0.90 গুণ করে অ্যাডজাস্টেড সিএফইটি পাবো ৯০,০০০ টাকা। ওই ৯০,০০০ টাকার সাহায্যে আমি যে এনপিভিটা বের করব সেটি হচ্ছে সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি। আমাদের অঙ্কে সিএফইটি দেওয়া থাকবে, সার্টিনটি ইকুইভ্যালেন্ট দেওয়া থাকবে। সিএফইটি কত? ১,০০,০০০ টাকা। আর সার্টিনটি ইকুইভ্যালেন্ট কত? ধরে নিচ্ছি 0.90। মানে ১,০০,০০০ টাকার মধ্যে 0.90 হচ্ছে সার্টিন ক্যাশ ফ্লো। হ্যাঁ, বা অ্যাডজাস্টেড সিএফইটি। তো আমরা ১,০০,০০০ সাথে 0.90 গুণ করলে যেই অ্যাডজাস্টেড সিএফইটি পাবো, ১,০০,০০০ সাথে 0.90 গুণ করলে ৯০,০০০ টাকা অ্যাডজাস্টেড সিএফইটি পাবো। ওই অ্যাডজাস্টেড সিএফইটি দিয়েই আমরা মূলত এনপিভিটা বের করবো, সেটি সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের এনপিভি। আচ্ছা, এটা আমি অঙ্কে আরো ডিটেলসে বুঝাবো। আপাতত আমরা বক্সটা একটু মুখস্থ রাখি। হ্যাঁ, যে আমাদের ৪টা কলাম হয়ে গেল। প্রথমে ইয়ার, সিএফইটি, তারপরে সার্টিনটি ইকুইভ্যালেন্ট, এই ৩টা প্রশ্নে দেওয়া থাকবে। আমরা অ্যাডজাস্টেড সিএফইটি জাস্ট গুণ করে বের করে ফেলবো। সিএফইটির সাথে সার্টিনটি ইকুইভ্যালেন্ট গুণ করব, অ্যাডজাস্টেড সিএফইটি পাওয়া যাবে। আচ্ছা, এরপর ৫ নম্বর কলামটার নাম হচ্ছে পিভি ফ্যাক্টর এট দ্য রেট 5%। এখন এই 5% এটা জাস্ট আমি ধরে নিয়েছি। প্রশ্নের মধ্যে 5%-এর জায়গায় 10%, 8%, এনিথিং থাকতে পারে। তো এই পার্সেন্টেজটা আসলে কোন পার্সেন্টেজ এটা একটু বলে রাখি। এই 5%টা হচ্ছে রিস্ক ফ্রি রেট। এই যে বলে দিয়েছি সার্টিনটি ইকুইভ্যালেন্টের অঙ্কে বাট্টার হার হিসাবে শুধুমাত্র রিস্ক ফ্রি রেট ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের প্রশ্নের মধ্যে অনেক ধরনের বাট্টার হার দেওয়া থাকতে পারে। লাইক কস্ট অফ ইকুইটি 10%, কস্ট অফ ডেব্ট 8%, তারপর রিস্ক ফ্রি রেট 5%। তো এই যে রিস্ক ফ্রি রেট যখন বলবে 5%, তখনই বুঝতে হবে যে পিভি ফ্যাক্টরের পার্সেন্টেজ হচ্ছে 5%। ওই যে আগে যে কস্ট অফ ইকুইটি 10% বলছে, কস্ট অফ ডেব্ট 8% বলছে, অন্য যেই নামই পার্সেন্টেজ বলুক না কেন ওগুলার কিন্তু কোনো কাজ নাই। আমাদের সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে বাট্টার হার হিসেবে শুধুমাত্র রিস্ক ফ্রি রেটটাকে ব্যবহার করতে হবে। তো আমরা রিস্ক ফ্রি রেট নিয়ে নিলাম, ধরো প্রশ্নে 5% আছে, আমি 5% নিয়ে নিলাম। এখন এই পি ফ্যাক্টরের মান কত সেটা আমাদের বসাইতে হবে। এটা আমি অঙ্কের মধ্যে বসানো শিখাই দিব। ২টা সূত্র দিয়ে বের করতে হয় পি ফ্যাক্টর। সো এটা আমি পরে দেখাবো। তো ৫ নম্বর কলামটা হচ্ছে পি ফ্যাক্টরের কলাম।
দেন 6 নাম্বার কলাম, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু কলাম। প্রেজেন্ট ভ্যালু কিভাবে আসবে? 4-এর সাথে 5 গুণ করতে হবে। অর্থাৎ অ্যাডজাস্টেড সিএফইটির সাথে যদি আমরা পিভি ফ্যাক্টর গুণ করে দেই, 4-এর সাথে 5 গুণ করে দেই, তাহলেই পাওয়া যাবে প্রেজেন্ট ভ্যালু। আর যখনই আমরা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব, অনেকগুলো প্রেজেন্ট ভ্যালু বের হবে। ধরো 1, 2, 3, 4, 5, 5 বছরের জন্য 5টা প্রেজেন্ট ভ্যালু বের হলো। আমি সবগুলা যোগ করলে পাওয়া যাব টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর ওই টোটাল প্রেজেন্ট ভ্যালু যখন পেয়ে যাব, তখন বক্সের কাজ শেষ। তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব, যে এনপিভি বের করার সূত্র হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। আমরা এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের কিন্তু নিট প্রেজেন্ট ভ্যালু বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সার্টিনটি ইকুইভ্যালেন্টের মূল বেসিক বিষয়, যে আমরা এই বক্সের মাধ্যমেই নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি নির্ণয় করতে পারবো। কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আর যদি কোশ্চেন না থাকে, আমি পরবর্তী আমাদের যে শীটের 1 নম্বর অঙ্ক, আমি 1 নম্বর অঙ্কে যাব। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে আমি অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, আমাদের শীটের 1 নম্বর যে অঙ্কটা আছে, এটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আর শীটের যে ড্রাইভ লিঙ্কটা, এটা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব, যে প্রাইভেট গ্রুপটা আছে ফেসবুকে। সো ক্লাস শেষে আমি ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই ড্রাইভ লিঙ্কের মধ্যে হচ্ছে আমাদের সবগুলো শীট কন্টিনিউ আপডেট হবে। ঠিক আছে, আজকে আমি ফার্স্ট শীটটা দিচ্ছি, এরপর সেকেন্ড যে শীট করাবো সেটাও আমি ওই ড্রাইভ লিঙ্কে আপলোড করে দিব। তোমাদের কাজ হবে হচ্ছে ড্রাইভ লিঙ্ক থেকে শীটগুলো প্রিন্ট করে ফেলা বা ফটোকপি করে ফেলা। ঠিক আছে। তো আমরা শীটের 1 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে এ কোম্পানি ইজ কনসিডারিং টু মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্টস। একটা কোম্পানি দুইটা পরস্পর বর্জনশীল প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা করছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট এর বাংলা অর্থ হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। হ্যাঁ, এটা তোমরা শীটের মধ্যে বা খাতার মধ্যে লিখে রাখবা। মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট এর বাংলা অর্থ কি? পরস্পর বর্জনশীল প্রকল্প। এখন এইটার নাম কেন পরস্পর বর্জনশীল প্রকল্প, এটা একটু বলে দিই। শোনো, যদি দুইটা প্রজেক্ট থাকে, তাহলে একটা গ্রহণ করতে হবে, আরেকটাকে বর্জন করতে হবে। হ্যাঁ, যাকে আমরা বলি মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। তো একটাকে গ্রহণ করে আরেকটাকে যেহেতু বর্জন করছি, সেহেতু এটাকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প, বা ইংরেজিতে বলা হয় মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট। তো যখনই তুমি দেখবা যে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট আছে, দেখবা যে একটা গ্রহণ করলে আরেকটাকে অবশ্যই তোমার বাদ দিতে হচ্ছে। তো দুইটা মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট নিয়ে একটা কোম্পানি চিন্তা ভাবনা করছে। দ্য কোম্পানি ইউজেস এ সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ। কোম্পানি নিশ্চয়তা সমতুল্য পদ্ধতি ব্যবহার করে। তার মানে এটা সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের অঙ্ক বলেই দিয়েছে। দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লো অ্যান্ড সার্টিনটি ইকুইভ্যালেন্ট ফর ইচ প্রজেক্ট আর এস ফলোস। মানে প্রত্যেকটা প্রজেক্টের ক্যাশ ফ্লো এবং সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট এর কিছু তথ্য দেওয়া আছে এবং প্রজেক্ট বি এর কিছু তথ্য দেওয়া আছে। সো ইয়ারটা কিভাবে আছে? প্রথমে লেখা আছে শূন্য, মানে ইয়ারটা শূন্য। তো ইয়ার যখন শূন্য, তখন ক্যাশ ফ্লোজ এর ঘরে মাইনাস ফিগারে 300 আছে। হ্যাঁ, 300 মানে 300,000। যদিও এই থাউজেন্ডের আপাতত কাজ না দেখলেও হবে, মানে বলে দিলাম আর কি। 300 মানে 300 টাকা না, এখানে 300টা থাউজেন্ড আছে। ঠিক আছে। বা 300 সাথে 1000 গুণ করলে মূল অ্যামাউন্টটা কত সেটা আমরা জানতে পারবো। বাট দরকার নাই, অনেক সময় এরকম টাকা থাউজেন্ড, টাকা লাখ থাকবে, ওগুলোর কোনো কাজ নাই। জাস্ট আমরা যখন সিএফিটি লিখবো, টাকা থাউজেন্ডটা লিখে দিব, এইটুকুই কাজ, আর কোনো কাজ না। বাট যদি কনসেপ্টটা বুঝতে চাও যে এখানে কেন থাউজেন্ডটা দিয়েছে, এটার অর্থ হচ্ছে যে 300 মানে 300 টাকা না, এটা 300,000। 150 মানে 150 টাকা না, এটা 150,000। ঠিক আছে। বাট যেহেতু তারা থাউজেন্ডটা উজ্জ্ব করে রেখেছে, সেহেতু আমরা এখানে 300ই পড়ি, কোনো সমস্যা নেই, আমরা 300ই পড়বো। ঠিক আছে। তো জিরো, ইয়ার যখন জিরো, তখন আমরা ক্যাশ ফ্লোর ঘরে মাইনাস ফিগারে 300 দেখতে পাচ্ছি। এখন শোনো, 0তম বছরে মাইনাসে থাক আর প্লাসে থাক, আমাদের শুধুমাত্র অ্যামাউন্টটা প্রয়োজন। 0তম বছরে আমরা বিনিয়োগ করি। ঠিক আছে, বিনিয়োগ করলে টাকা চলে যায়, ওই চলে যাওয়াটাকে তারা মাইনাস দিয়ে বুঝাইছে। হ্যাঁ, বাট এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে বিনিয়োগটা কত, তাহলে তুমি শুধু 300 টাকা বলবা, মাইনাস 300 বলা যাবে না। 0তম বছরে আমরা টাকা বিনিয়োগ করি, বিনিয়োগ করলে টাকা চলে যায়, চলে যাওয়াটাকে আমরা মাইনাস দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ, মূলত এটা মাইনাস না, এটা হচ্ছে আমাদের বিনিয়োগ। তো বিনিয়োগ কত টাকা? বিনিয়োগ হচ্ছে 300 টাকা। আর বিনিয়োগকে আমরা হচ্ছে ইংরেজিতে বলতে পারি নিট ক্যাশ আউটলে, সংক্ষেপে এনসিও। তাহলে আমি যদি বলি প্রজেক্ট এর এনসিও কত, তাহলে বলবা প্রজেক্ট এর এনসিও হচ্ছে 300 টাকা, যার নিশ্চয়তা সমতুল্যের মান হচ্ছে 1.00। তো ইনভেস্টমেন্টের সার্টিনটি ইকুইভ্যালেন্ট অলওয়েজ ওয়ানই হবে। এটা প্রশ্নে বলে দেয়, না বললেও ওয়ানই ধরে নিতে হবে আর কি। হ্যাঁ, ইনভেস্টমেন্টের সার্টিনটি ইকুইভ্যালেন্ট অলওয়েজ ওয়ান। আচ্ছা, তারপর ইয়ার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লোর ঘরে লেখা আছে 150 টাকা। অর্থাৎ আমি যে 0তম বছরে 300 টাকা ইনভেস্ট করছি, হ্যাঁ, প্রথম বছর শেষে 150 টাকা আয় হয়েছে। এই যে ক্যাশ ফ্লো মানে কিন্তু সিএফএটি বা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, বা বাংলা এটাকে আমরা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ বলি, অথবা এটাকে আমরা আয় হিসেবে বিবেচনা করি। যে আমি 0তম বছরে 300 টাকা বিনিয়োগ করেছি, প্রথম বছর শেষে আয় হয়েছে কত? আয় হবে কত? 150 টাকা। প্রথম বছর শেষে আয় হবে কত? 150 টাকা। এর মধ্যে নিশ্চয়তার মান দেওয়া আছে কত? 0.95। তার মানে নিশ্চিত হচ্ছে 0.95। অর্থাৎ 150 টাকার 0.95 কত আসে? গুণ করলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশন করে দেখি।
টাকার 0.95 করলে কত আসে? 150 ইন্টু 0.95, তার মানে এখানে সার্টিন ক্যাশ ফ্লো হচ্ছে 142.5। আমরা ওই সার্টিন ক্যাশ ফ্লো নিয়ে কাজ করব বা অ্যাডজাস্টেড সিএফিটি নিয়ে কাজ করব। এই 150 আর এই 0.95 এগুলো নিয়ে কিন্তু কোনো কাজ করব না। আমাদের অঙ্কের মধ্যে বলা আছে যে আমি যদি 300 টাকা ইনভেস্ট করি তাহলে প্রথম বছর শেষে আমি আয় করতে পারবো কত? 150 টাকা। এর মধ্যে সার্টিন ক্যাশ ফ্লো হচ্ছে 0.95। সো 150 টাকার 0.95 হচ্ছে 142.5। সো ওই 142.5 হচ্ছে আমার সার্টিন ক্যাশ ফ্লো বা নিশ্চিত অ্যামাউন্ট। হ্যাঁ, ওই নিশ্চিত অ্যামাউন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে যদি সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ অঙ্কটা করতে চাই আমরা। আচ্ছা, ইয়ার টুতে 150 টাকা আয় হবে, যার মধ্যে হচ্ছে সার্টিন ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 0.85। সো 150 টাকার 0.85 যা আসবে সেটাই হচ্ছে সার্টিন ক্যাশ ফ্লো। ওই সার্টিন ক্যাশ ফ্লো নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। ইয়ার থ্রির ক্যাশ ফ্লো হচ্ছে 100, এর মধ্যে 0.70 হচ্ছে সার্টিন অ্যামাউন্ট। সো 100 টাকার 0.70 মানে 70 টাকা, ওইটা হলো সার্টিন ক্যাশ ফ্লো। ওই সার্টিন ক্যাশ ফ্লো দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। ইয়ার ফোরে দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লো 100 টাকা, এর মধ্যে নিশ্চয়তার মান হচ্ছে 0.65। সো দুইটাকে গুণ করলে আমরা সার্টিন ক্যাশ ফ্লো পাবো কত? 65। ওই 65 দিয়েই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। তো সার্টিন ক্যাশ ফ্লো বের করবো বা অ্যাডজাস্টেড সিএভিটি আমরা বের করবো, সেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। প্রজেক্ট বি এর ক্ষেত্রেও সেম। আমরা 0তম বছরে দেখতে পাচ্ছি মাইনাস ফিগারে 400 দেওয়া আছে, যার সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 1। তো 0তম বছরে মাইনাস ফিগারে যে টাকাটা দেয়া থাকবে সেটা অলওয়েজ বিনিয়োগ হিসেবে কাউন্ট করতে হবে। সো মাইনাসটাকে বিবেচনা করবা না, জাস্ট মূল অ্যামাউন্ট যত সেটাই হচ্ছে আমাদের বিনিয়োগ, যার ইংরেজি হচ্ছে নিট ক্যাশ আউটলে বা সংক্ষেপে এনসিও। তো বি প্রজেক্টের এনসিও কত? 400 টাকা। যদি তুমি 400 টাকা বিনিয়োগ করো, প্রথম বছর শেষে 250 টাকা আয় হবে। হ্যাঁ, যার মধ্যে নিশ্চিত হচ্ছে 0.90। তার মানে আমরা 250 সাথে 0.90 গুণ করলে সার্টিন ক্যাশ ফ্লো পেয়ে যাব। কত আসে 250 সাথে 0.90 গুণ করলে? 250 ইন্টু 0.90, 225। হ্যাঁ, 225 হচ্ছে অ্যাডজাস্টেড সিএভিটি বা সার্টিন ক্যাশ ফ্লো। সো ওইটা দিয়ে আমাদের কাজ করতে হবে। এইভাবে আমাদের 4 বছরের 4টা ক্যাশ ফ্লো এবং নিশ্চয়তার মান দেওয়া আছে। এখন বলছে সালভেজ ভ্যালু অফ বোথ প্রজেক্ট ইজ টাকা 50, ব্র্যাকেটে বলা আছে টাকা 1000। আচ্ছা, উভয় প্রজেক্টের সালভেজ ভ্যালু হচ্ছে 50 টাকা। 1000 এটা উজ্জ্বই থাক, আমি 50ই পড়ি। হ্যাঁ, তো উভয় প্রজেক্টের সালভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50 টাকা। তার মানে প্রজেক্ট এর সালভেজ ভ্যালু কত? 50। প্রজেক্ট বি এর সালভেজ ভ্যালু কত? 50। সালভেজ ভ্যালু এর বাংলা অর্থ হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ আমি যে এ প্রজেক্টে 300 টাকা বিনিয়োগ করছি, তো আমি এ প্রজেক্ট থেকে 4 বছর আয় করতে পারবো, যেটা প্রশ্নে দেওয়া আছে। তো 4 বছর পর তো আমি আয় করতে পারবো না। তখন ওই প্রজেক্টটা যদি কোথাও বিক্রি করে দিই তাহলে ভগ্নাবশেষ মূল্য বাবদ 50 টাকা পাওয়া যাবে। হ্যাঁ, সো এইটাকে আমরা সালভেজ ভ্যালু বলে থাকি। বি প্রজেক্টের ক্ষেত্রেও সেম। আমি 400 টাকা বিনিয়োগ করলে 4 বছর আয় করতে পারবো। 4 বছর পর তো আয় করতে পারবো না, কারণ প্রজেক্টের মেয়াদ তো 4 বছর। 4 বছর পর আয় করা যাবে না। তখন যদি আমি প্রজেক্টটা কারো কাছে বিক্রি করে দেই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি 50 টাকা পাবো। সেটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এটার কাজ আছে। দ্য ফার্মস কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইজ 18%। ফার্মের কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 18%। শোনো, কস্ট অফ ইকুইটি ক্যাপিটালের কোনো কাজ নাই। যখন তুমি সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে অঙ্ক করবা, তখন তোমাকে কনফিউজ করার জন্য বিভিন্ন ধরনের পার্সেন্টেজ দিবে। বাট ওগুলাকে তুমি হচ্ছে অ্যাভয়েড করবা। যেমন কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল 18%, এটার কোনো কাজ নাই। কস্ট অফ ডেট, ঋণের ব্যয় হচ্ছে 9%, এটারও কোনো কাজ নাই। এই যে রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট 5%, এইটার কাজ আছে। রিস্ক ফ্রি ডিসকাউন্ট রেট, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট, রিস্ক ফ্রি রেট, মানে যেই বারটার হারের পাশে রিস্ক ফ্রি কথাটা থাকবে, ওই বারটার হার দিয়েই তোমার হচ্ছে অঙ্কটা করতে হবে। দ্যাটস মিন পিভি ফ্যাক্টর হিসেবে তুমি 5% ব্যবহার করবা। ঠিক আছে? হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, কোন প্রজেক্ট গ্রহণ করা উচিত। তাহলে আমি প্রজেক্টের এনপিভি বের করব, আবার প্রজেক্ট বি এরও এনপিভি বের করব। যার এনপিভি বড় হবে আমি সেই প্রজেক্টকেই গ্রহণ করব। এইভাবে একটা মন্তব্য করতে হবে। এই হচ্ছে আমাদের পুরো অঙ্ক। এখন আসলে আমরা এনপিভি বের করা শিখি। তো প্রথমে আমি লিখলাম ফর প্রজেক্টে, এই যে দেখো ফর প্রজেক্টে লিখলাম। তারপর একটা হেডিং দিব, এ টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে লিখতে হবে এনপিভি। তো আমি একটু আগে বলেছি সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে যদি আমরা এনপিভি বের করতে চাই তাহলে টেবিলের মধ্যে 6টা কলাম হবে। তো আমরা সেই 6টা কলাম এঁকে নিলাম। প্রথমে ইয়ার লিখলাম, তারপর সিএফইটি লিখলাম। সিএফইটির নিচে এই যে ছোট্ট করে টাকা 1000 লিখতে হবে। কেন? কারণ আমাদের প্রশ্নে সিএফইটির নিচে টাকা 1000 কথাটা লেখা আছে, সো এখানে লিখতে হবে। আচ্ছা, 3 নম্বর কলামটার নাম হচ্ছে সার্টিনটি ইকুইভ্যালেন্ট। এই যে সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান প্রশ্নে দেওয়া আছে, আমি সিই সংক্ষেপে লিখলাম, তোমরাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই 3টা কলাম আমরা পূরণ করে ফেলি। প্রথমত ইয়ার লিখতে হবে। ইয়ার কয়টা আছে? জিরো লেখা দরকার নাই, আমরা 1 থেকে স্টার্ট করব। জিরো তো বিনিয়োগ। 1 থেকে স্টার্ট করবো। 1 2 3 4, 4টা ইয়ার আছে। So আমি কলামের মধ্যে, সরি, টেবিলের মধ্যে রো দিছি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা দিছি। এই নিচের রোটা কেন দিয়েছি? এটা সালভেজ ভ্যালুর রো। যদি সালভেজ ভ্যালু প্রশ্নে থাকে তাহলে রো একটা বাড়বে, মানে 4টা তো ইয়ার আছেই প্রশ্নে। 1 2 3 4, এই 4টা ইয়ার তো আমি লিখবই। আর নিচের রোটার মধ্যে সালভেজ ভ্যালুর মান বসবে। সো একটারও তুমি বাড়তি করবা। সো আমি ইয়ার বসাই দিলাম, 1 2 3 4।
4 নাম্বার বছরটা আরেকবার লিখতে হবে, মানে অঙ্কটা যে বছরে শেষ ওই বছরটা আরেকবার লিখে ব্র্যাকেটে লিখে দেবা সালভেজ ভ্যালু। হুম। এরপর আমরা সিএফইটির মানগুলো বসাই দিব। সিএফইটির মান বসাই দিলাম, এই যে 150, 150, 100, 150, 150, 100, 100। আর এই 50 কোত্থেকে পেলাম? এই যে সালভেজ ভ্যালু প্রশ্নে বলা আছে 50, সো আমি এখানে 50 লিখে দিলাম। এখন সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান আমরা কোশ্চেন দেখে বসাই দিব। সো এখানে 4 বছরে 4টা সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান দেওয়া আছে, 0.95, 0.85, 0.70, 0.65। সো 4 বছরে 4টা সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান তো বসাবোই। আর সালভেজ ভ্যালুর সার্টিনটি ইকুইভ্যালেন্ট সবসময় 1। সো আমরা সার্টিনটি ইকুইভ্যালেন্টের মানগুলো বসাই দিলাম। সালভেজ ভ্যালু সার্টিনটি ইকুইভ্যালেন্ট সবসময় কত? এটা 1। এখন আসো অ্যাডজাস্টেড সিএফএডি বা সার্টিন ক্যাশ ফ্লোটা বের করে ফেলি। সার্টিন ক্যাশ ফ্লো আমরা কিভাবে বের করব? 2 এর সাথে 3 গুণ করতে হবে। ঠিক আছে, 2 এর সাথে 3 গুণ করতে হবে। সো 2 আছে সিএফইটি, 3 আছে সার্টিনটি ইকুইভ্যালেন্ট। সো 2 এর সাথে 3 গুণ করো। 150 আর 0.95 গুণ করলে কত হয় বলো তো একজন ক্যালকুলেশন করে? আমার কাছে লেখা আছে, আমি এখানে দেখাই দিব। বাট তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে আমাকে একটু বলো, 150 আর 0.95 গুণ করলে অ্যাডজাস্টেড সিএফইটি কত হবে? তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবা। ঠিক আছে, যখন যেই ক্যালকুলেশন আমি জানতে চাইবো এটা আমাকে করে দেখাবা। কেউ কি করছো? কত আসে? আচ্ছা, করে নিও তোমরা, ঠিক আছে, যেহেতু সময় চলে যাচ্ছে। হাতেও টাইম আছে 9 মিনিট। আমি তাহলে বসাই দিচ্ছি, এই 150 আর 0.95 গুণ করলে অ্যাডজাস্টেড সিভিটি পাওয়া যাবে। আবার এই 150 আর 0.85 গুণ করলে অ্যাডজাস্টেড সিভিটি পাওয়া যাবে। এইভাবে অ্যাডজাস্টেড সিভিটি গুলো আমরা বের করে ফেলবো। হ্যাঁ, 50 সাথে 1 গুণ করলে তো 50ই হচ্ছে। এইভাবে আমরা অ্যাডজাস্টেড সিভিটি বের করব। তো মূলত অ্যাডজাস্টেড সিভিটি দিয়ে আমাদের এনপিভিটা করতে হবে, আগের এই 2 কলামের কিন্তু আর কোনো কাজ নাই। অ্যাডজাস্টেড সিভিটি বের করার পর আমাদের 5 নাম্বার কলাম হচ্ছে পি ফ্যাক্টর এট দ্য রেট 5%। এই যে বাট্টার হার হিসাবে আমরা রিস্ক ফ্রি রেটটাকে ব্যবহার করছি 5%। আচ্ছা, এখন পিভি ফ্যাক্টরের মান কত এইটা নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, 1/1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। আমরা এই সূত্র প্রয়োগ করে পিভি ফ্যাক্টরের মান ক্যালকুলেট করতে পারবো। সো এখানে আই এর মান কত হবে? আই এর মান হবে 5%, দ্যাটস মিন 0.05। সো আই এর পরিবর্তে 0.05 বসবে। আর এন এর পরিবর্তে তুমি যদি ওয়ান বসাও, এন এর পরিবর্তে তুমি যদি ওয়ান বসাও তাহলে 1 নাম্বার বছরের পি ফ্যাক্টর। এন এর পরিবর্তে 2 বসালে 2 নাম্বার বছরের পি ফ্যাক্টর। এন এর পরিবর্তে 3 বসালে 3 নাম্বার বছরের পি ফ্যাক্টর। এইভাবে আমাদের পি ফ্যাক্টর মানগুলো ক্যালকুলেট করতে হবে। আবার বলছি, আই এর পরিবর্তে 0.05 বসবে। এন এর পরিবর্তে পাওয়ার হবে 1। যদি এন এর পরিবর্তে পাওয়ার 1 দাও তাহলে 1 নাম্বার বছরের পি ফ্যাক্টর। এন এর পরিবর্তে পাওয়ার 2 দিলে 2 নাম্বার বছরের পি ফ্যাক্টর। এইভাবে আমরা পি ফ্যাক্টরগুলো ক্যালকুলেট করব। তো প্রথম 4 বছর পি ফ্যাক্টর বের করার পর সালভেজ ভ্যালুর পি ফ্যাক্টর নতুন করে বের করা দরকার নাই, কারণ 4 নাম্বার বছরের পি ফ্যাক্টর 0.8227 আমি অলরেডি বের করেছি। তো সালভেজ ভ্যালুটাও যেহেতু 4 নাম্বার বছরের টাকা, সেহেতু আমরা এখানে 0.8227 ওই যে আগেরটা কপি করে এখানে বসাই দিব। ঠিক আছে। সো আমরা সালভেজ ভ্যালু পি ফ্যাক্টর পেয়ে গেলাম কত? 0.8227। এখন আমাদের 6 নাম্বার কলাম প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করতে হবে। প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার সূত্র হচ্ছে, কোড হচ্ছে 4 গুণ 5। সো 4 এ কি আছে? অ্যাডজাস্ট সিএফিটি। 5 এ কি আছে? পিভি ফ্যাক্টর। অ্যাডজাস্ট সিএফিটি আর পিভি ফ্যাক্টর গুণ করলে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যায়। সো 142.5-এর সাথে যদি 0.9524 গুণ করি তাহলে এখানে প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। 127.5-এর সাথে 0.9070 গুণ করলে এখানেও প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। এইভাবে আমরা প্রেজেন্ট ভ্যালুগুলো ক্যালকুলেট করব। সবগুলা প্রেজেন্ট ভ্যালু যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু কত আসবে? 106.45। হ্যাঁ, এই যে প্রেজেন্ট ভ্যালু, 5টা প্রেজেন্ট ভ্যালু যোগ করলে 406.45 আছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করা হয়ে গেলে আমরা সূত্র দিয়ে এনপিভি নির্ণয় করতে পারবো, টিপিভি মাইনাস এনসিও। এটা হচ্ছে এনপিভির সূত্র। দেন আমরা হচ্ছে টিপিভির পরিবর্তে 106.45 বসাবো। এনসিওর পরিবর্তে এই যে বিনিয়োগ হচ্ছে 300, মাইনাস কিন্তু কাউন্ট করা যাবে না, জাস্ট 300 কাউন্ট করবা। হ্যাঁ, তো এনসিওর পরিবর্তে আমরা 300 বসাই দেবো, আর মাইনাস তো সূত্রের আগে থেকেই ছিল। আচ্ছা, সো আমরা 406.45 থেকে 300 বাদ দিলে আমাদের রেজাল্ট আসে 106.45। এটার পাশে টাকা 1000 কথাটা লিখে দিবা। হ্যাঁ, কারণ এনপিভি যেই অ্যামাউন্টটাই আসে ওইটা 1000-এ আছে। যেহেতু ক্যাশ ফ্লোটা 1000-এ ছিল, সো আমাদের এনপিভিটাও কিসে আছে? 1000-এ আছে। এই কথাটা আমরা লিখে দিব। তো আশা করি প্রজেক্ট এ এর এনপি বের করা তোমরা বুঝতে পেরেছো। সেম বক্স সেম সূত্র অ্যাপ্লাই করে তোমরা প্রজেক্ট বি এর এনপিভি নির্ণয় করবা। রেজাল্ট আসবে 140.61, বা সামান্য 19-20 হইতে পারে, এটা কোনো ব্যাপার না। পাশে টাকা 1000 কথাটা লিখে দিবা। এখন দুইটা এনপিভির মধ্যে যার এনপিভি বড় আমরা সেই প্রজেক্টকে অ্যাকসেপ্ট করব। সো আমি দেখতে পাচ্ছি প্রজেক্ট বি এর এনপিভিটা বড় আসে। সো কমেন্ট আমরা কিভাবে করব? কমেন্ট আমরা এইভাবে লিখবো, প্রজেক্ট বি শুড বি অ্যাকসেপ্টেড। এখানে বলছে না যে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, কোন প্রজেক্টকে গ্রহণ করা উচিত।
তো তোমরা কি লিখবা যে প্রজেক্ট বি শুড বি অ্যাকসেপ্টেড, প্রজেক্ট বি কে গ্রহণ করা উচিত, কারণ ইটস এনপিভি ইজ হায়ার দেন দ্যাট অফ প্রজেক্ট এ, কারণ ইহার এনপিভি প্রজেক্ট এর থেকে হায়ার। এইভাবে মন্তব্য করে আমরা অঙ্কটা শেষ করে দিব। তো আমরা কি বুঝতে পেরেছি প্রবলেম 1 নম্বর অঙ্ক? আচ্ছা, কেউ কোনো কথা বলছে না, ধরে নিলাম বুঝতে পেরেছো। ঠিক আছে, আমি কথা বলতে হবে, হ্যাঁ, যদি ইন্টারেক্ট করো তাহলে আমার জন্য ভালো হয়। আর বাকি যারা আজকে জয়েন হয়নি ফ্রেন্ডদের জানাই দিও যে ক্লাস হবে শনি সোম বুধ রাত 9টায় ইনশাল্লাহ। ঠিক আছে, শনি সোম বুধ, হ্যাঁ শনি সোম বুধ রাত 9টায় ক্লাস হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শীটের 2 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কটা এখন কমপ্লিট করি। এখানে বলছে কি, দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস অফ এ প্রজেক্ট আর এস ফলোস। একটা প্রজেক্টের এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস নিচে দেওয়া আছে। সো আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি ইয়ার দেওয়া আছে 0 থেকে 5, এবং ক্যাশ ফ্লোস দেওয়া আছে। হ্যাঁ, 0তম বছর বরাবর আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফিগারে 28,000 আছে। তো 0তম বছরে যেই মাইনাস ফিগারে টাকাটা থাকবে সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ। বিনিয়োগ করলে টাকা চলে যায়, এই জন্য আমরা এই টাকাটাকে মাইনাস দিয়ে বুঝাই। বাট আমি যদি জানতে চাই যে আমাদের বিনিয়োগটা কত, তাহলে কিন্তু -28,000 বলা যাবে না। হ্যাঁ, বিনিয়োগ হচ্ছে 28,000 টাকা, এটা বলতে হবে। ঠিক আছে, বাট তুমি যখন ক্যাশ ফ্লোর ঘরে এই বিনিয়োগটা দেখাবা তখন মাইনাসে দেখাইতে হয়, কারণ এই টাকাটা তো আসে নাই যে ক্যাশ ফ্লোর ঘরে তুমি পজিটিভ দেখাবা। এই টাকাটা তোমার কাছ থেকে চলে গেছে, সো চলে যাওয়াটাকে মাইনাস দিয়ে বুঝাইতে হবে। আর যদি জানতে চাই বিনিয়োগ কত, তাহলে বলতে হবে শুধু অ্যামাউন্ট যেটা আছে আর কি, 28,000, সেটা হচ্ছে আমাদের বিনিয়োগ, বা ইংরেজিতে আমরা বলি নিট ক্যাশ আউটলে বা এনসিও। তা আমাদের এনসিও পেয়ে গেলাম 28,000 টাকা। যদি আমরা 28,000 টাকা এই প্রজেক্টে বিনিয়োগ করি, তাহলে আমরা 5 বছর আয় করতে পারবো। প্রথম বছর আয় করবো কত? 6,000 টাকা। এগুলোকে আমরা সিএফইটি বলি। হ্যাঁ, এই যে আয় যে করবো এগুলো সিএফইটি। দ্বিতীয় বছর শেষে আয় করা যাবে 7,000, তৃতীয় বছর শেষে আয় করা যাবে 10,000। এইভাবে 5 বছরের আয় প্রশ্নে দেওয়া আছে। সো সিএফইটি আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন বলছে দ্য সার্টিনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর বিহেভস অ্যাজ পার দ্য ফলোইং ইকুয়েশন। সার্টিনটি ইকুইভ্যালেন্টের বিহেভ নিচের ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়। ইকুয়েশনটা কেমন? আলফা টি, স্যার সিএফইটি কি সবসময় দেওয়া থাকবে নাকি অনেক সময় বের করতে হবে? সিএফইটি দেওয়া থাকবে, সবসময় দেওয়া থাকবে। তো বাই চান্স যদি সিএফইটি দেওয়া না থাকে, সেক্ষেত্রে বের করার উপায় আমি দেখাই দিব। যেমন আরএডিআর অ্যাপ্রোচ যখন করাবো, আরএডিআর অ্যাপ্রোচে একটা অঙ্ক আছে শীটের মধ্যে, যেখানে হচ্ছে সিএফবিটি দেওয়া থাকে, তখন আমরা সিএফইটি ক্যালকুলেট করি। দেন আমরা হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা টেবিল করে সমাধান করি। তো ওই সিএফইটি করার নিয়মটা সব অঙ্কেই প্রযোজ্য। যদি বাই চান্স কোনো কারণে সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে প্রশ্নে বলে দেয় সিএফবিটি, সেই ক্ষেত্রে তো আমাদের ওইটাকে তো আর সিএফইটি ধরা যাবে না। তখন আমাদের সিএফইটি নির্ণয় করে দেন হচ্ছে অঙ্কটা সমাধান করতে হবে, এই বাকি টেবিল করতে হবে। হ্যাঁ, বাট ওরকম অঙ্ক আসার চান্স কম। হয়তোবা আরএডিআর অ্যাপ্রোচে আছে, ওইটা হয়তোবা আরএডিআর অ্যাপ্রোচেই আসবে। হ্যাঁ, বাট সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে সাধারণত সিএফইটি দেওয়া থাকবে। আর যদি সিএফবিটি দেওয়া থাকে সেক্ষেত্রে তো আমি নিয়ম শিখাই দিব নেক্সট অ্যাপ্রোচে, অর্থাৎ আরএডিআর অ্যাপ্রোচে আমি দেখাই দিব যে যদি প্রশ্নে সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া থাকে, তাহলে কিভাবে ক্যালকুলেশন করে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের কলামটা পাওয়া যায়। তো একটা অঙ্কে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করা শিখলেই হবে। এরপর বাকি যেই মেথডেই যদি সিএফবিটি দেওয়া থাকে আমরা সিএফএটি ক্যালকুলেট করাটা করতে পারবো, সমস্যা নেই। তো আমাদের অঙ্কের মধ্যে সিএফইটি দেওয়া আছে যে ইয়ার ওয়ান এর সিএফইটি, ইয়ার টু এর সিএফইটি, এভাবে 5 বছরের সিএফইটি দেওয়া আছে। আর বলছে সার্টিনটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরের বিহেভ নিচের ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হলো। ইকুয়েশনটা হচ্ছে আলফা টি সমান 1 - 0.05 টি। এটা হচ্ছে সার্টিনটি ইকুইভ্যালেন্টের বিহেভ, অর্থাৎ এই ইকুয়েশনের মাধ্যমে আমরা সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান বের করতে পারবো। ঠিক আছে, এই ইকুয়েশনের মাধ্যমে সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান বের করতে পারবো। বলছে ক্যালকুলেট নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট। এই প্রজেক্টের নিট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি বের করতে হবে। ইফ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন ইজ 8%, যদি ঝুঁকিমুক্ত সুদের হার 8% হয়, তাহলে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু কত? সো নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে আমাদের এই যে 6 কলাম বিশিষ্ট টেবিলটা করতে হবে। তো আগের অঙ্কের সাথে পার্থক্য হচ্ছে আগের অঙ্কে সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান দেওয়া ছিল, আর এই অঙ্কে এই ইকুয়েশনটা ব্যবহার করে সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান ক্যালকুলেট করে নিতে হবে। এইটুকুই জাস্ট পার্থক্য। তো আমরা হেডিংটা দিয়ে ফেলি। প্রথমে লিখলাম এ টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে লিখলাম এনপিভি। সো এনপিভি নির্ণয় করার জন্য আমাদের এই 6 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে হবে। ঠিক আছে, সো ইয়ার, আমরা ইয়ারটা বসায় ফেলি। আমাদের অঙ্ক 1 থেকে 5, সালভেজ ভ্যালু নাই। সো আমরা শুধু 1 থেকে 5 লিখে ফেলবো। ঠিক আছে, 1 থেকে 5 লিখে ফেলবো। আচ্ছা, বাট্টার হার তো রিস্ক ফ্রি রেট হিসেবে ব্যবহার করতে হবে। ইয়ার 1 থেকে 5 লিখে ফেললাম। তারপর সি, আচ্ছা যেখানে ছিলাম আমরা, যে আমাদের ইয়ার কয়টা ছিল? 5টা ছিল, আমি 5টা ইয়ার লিখেছি। এখন সিএফইটি লিখতে হবে। সো সিএফইটি হচ্ছে এই যে 6,000, 7,000, 10,000, 11,000, 9,000, এগুলো হচ্ছে আমাদের সিএফইটি। তো আমরা সিএফইটি গুলো লিখে ফেললাম।
যে আমাদের সিএফইটি হচ্ছে 5 বছরের 5টা সিএফইটি এখানে আমরা লিখে ফেললাম। এখন সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান আমরা হচ্ছে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশন ব্যবহার করে নির্ণয় করতে পারবো। তো এই ইকুয়েশনের মধ্যে আমরা যদি খেয়াল করি কি লেখা আছে, আলফা টি এটা হচ্ছে সার্টিনটি ইকুইভ্যালেন্টের সিম্বল। হ্যাঁ, এখানে বলা আছে 1 - 0.05 টি। হ্যাঁ, 1 - 0.05 টি, এই টি মানে হচ্ছে টাইম বা সময়। তো আমি যদি টাইম হিসাবে ওয়ান বসাই, মানে ইয়ার 1, হ্যাঁ টাইম হিসাবে যদি ওয়ান বসাই তাহলে 1 নম্বর বছরে সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান চলে আসবে, অর্থাৎ 1 - 0.05 × 1। সেই ক্ষেত্রে 1 নম্বর বছরের সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান চলে আসবে। যদি টাইম হিসাবে আমি 2 বসাই তাহলে 2 নম্বর বছরে সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান পেয়ে যাব। টাইম হিসাবে যদি 3 বসাই 3 নম্বর বছরে সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান পেয়ে যাব। তো এইভাবে আমরা সার্টিনটি ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করে নিব। এই যে আমি ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছি, 1 - 0.05 টি, 1 - 0.05 × 1, টি এর পরিবর্তে বা টাইমের পরিবর্তে ইয়ার 1 বসিয়েছি। সো আমাদের সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান আসে কত, 0.95। আচ্ছা, ইয়ার 2, সো এখানে জাস্ট টাইম টি এর পরিবর্তে আমরা 2 বসাই দিব, এই যে 1 - 0.05 × 2, তাহলে 2 নম্বর বছরের সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান পেলাম। তারপর টাইমের পরিবর্তে 3, টাইমের পরিবর্তে 4, টাইমের পরিবর্তে 5 বসালে আমাদের প্রতি বছরের সার্টিনটি ইকুইভ্যালেন্টের মান পেয়ে যাব। এখন যদি আমরা সিএফইটির সাথে সার্টিনটি ইকুইভ্যালেন্ট গুণ করি তাহলে পাওয়া যাবে অ্যাডজাস্টেড সিএফইটি বা সার্টিন ক্যাশ ফ্লো। তো সার্টিন ক্যাশ ফ্লো গুলো বের করবো। দেন পিভি ফ্যাক্টর 8%, এই 8% কই পেলাম, এই যে রিস্ক ফ্রি রেট আমাদের প্রশ্নে বলা আছে 8%, এটি তো বাট্টার হার বা পিভি ফ্যাক্টরের পার্সেন্টেজ। সো আমরা পিভি ফ্যাক্টরের মানগুলো বসায় ফেলবো। তারপরে অ্যাডজাস্টেড সিএফইটি আর পিভি ফ্যাক্টর গুণ করলে প্রেজেন্ট ভ্যালু গুলো পেয়ে যাব। সবগুলো প্রেজেন্ট ভ্যালু যোগ করলে আমরা কি পেয়ে যাব, টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর এই টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলে আমরা টিপিভি মাইনাস এনসিও এই সূত্র প্রয়োগ করে এনপিভিও বের করতে পারবো। আমাদের অঙ্কের মধ্যে জাস্ট এনপিভি বের করতে বলছে, ক্যালকুলেট নিট প্রেজেন্ট ভ্যালু, এনপিভি নির্ণয় করো। সো আমরা এই সূত্র প্রয়োগ করে এনপিভি নির্ণয় করতে পারবো। তো এই 2 নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং 3 নম্বর অঙ্ক, শীটে 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। এ পর্যন্তই ছিল আমাদের আজকের ক্লাস। এখন দেখো যে আমাদের আজকের ক্লাস ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা, বা তোমাদের ফার্স্ট ক্লাস নিয়ে কোনো অবজেকশন বা কোনো পরামর্শ আছে কিনা। এইভাবেই ক্লাসগুলো হবে আর কি। হ্যাঁ, আজকে যেভাবে ক্লাসগুলো নিলাম এইভাবেই মোটামুটি ক্লাসগুলো নিব। আর এই তো। আচ্ছা বলো। স্যার, সিএফএটি কি সবসময় দেয়া থাকবে? হ্যাঁ, সিএফইটিটা আমাদের প্রশ্নে সবসময় দেওয়া থাকবে। এটা সবসময় দেওয়া থাকবে, মানে সার্টিনটি ইকুইভ্যালেন্টের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কে সিএফইটি দেওয়া থাকবে। আর বাই চান্স যদি সিএফইটি দেওয়া না থাকে, ধরো এখানে দেওয়া থাকবে সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, বাই চান্স যদি দেওয়া থাকে, দেওয়ার চান্স খুবই কম, হ্যাঁ 1%-এরও চান্স নাই যে দিবে, তারপর ধরে নিলাম যে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স প্রশ্নে দিয়ে দিল, সেই ক্ষেত্রে কিভাবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করা যায় ওইটা আমি 3 নম্বর ক্লাসে দেখাই দিব বা 4 নম্বর ক্লাসে আমি দেখাই দিব। আমাদের আরএডি এর অ্যাপ্রোচে আমি ওরকম একটা অঙ্ক রেখেছি যে যদি প্রশ্নে সিএফইটি না দেয়, যদি প্রশ্নের মধ্যে সিএফবিটি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেয়, সেই ক্ষেত্রে আমরা সিএফইটি কিভাবে ক্যালকুলেট করতে পারি ওইটা আমি হচ্ছে সম্ভবত ফোর্থ ক্লাসে দেখাই দিব। ঠিক আছে। তো ঠিক আছে, এই পর্যন্তই থাক আজকের ক্লাস, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।